সুপ্রিয় দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স সিটির ভিতরের অংশটা। এই অদ্ভুত বিল্ডিংটা সবাই দেখতে পাচ্ছেন। দেখেন বিল্ডিং এর ভিতরে কিরকম বালিশ আকৃতির বিল্ডিং। আমরা এখন সায়েন্স সিটির ভিতরে রয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটো বিল্ডিং এর ভিতরে কিভাবে বালিশ আকৃতির সুন্দর রয়েছে এবং একটা আর্টের সাথে অ্যাডজাস্ট হয়ে রয়েছে। দৃশ্যটা খুবই সুন্দর এবং নান্দনিক। আমরা সায়েন্স সিটি কলকাতা থেকে বলছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা শহরের সায়েন্স সিটির ভিতরে। এটা হচ্ছে যে একটা জাদুকরি কলের ঝর্ণা। এটার ভিতর দিয়ে জলটা সুন্দর একটা স্বচ্ছ কাচের ভিতর দিয়ে জলটা উঠতেছে, পানিটা, এবং সেই জলটা আবার চারপাশ দিয়ে পড়তেছে। যেহেতু জলের প্রতিসারাঙ্কের জন্য এটা বোঝা যাচ্ছে না যে জলটা এটার ভিতর দিয়ে উঠতেছে। এটা খুবই দৃষ্টিনন্দন এবং খুবই নান্দনিক একটা স্বচ্ছ জলের জাদুকরি ঝর্ণা। এটা আমরা সচরাচর দেখতে পারি না। আমরা এটা কলকাতার সায়েন্স সিটি থেকে এটা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শকরা, আপনারাও দেখুন কি সুন্দরভাবে মানুষের চোখকে যেন ধা দিয়ে দিচ্ছে এবং সহজে বোঝা যাচ্ছে না যে এই জলটা কিভাবে উঠতেছে এবং কিভাবে নিচে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটা সত্যিকারই বিজ্ঞানের একটা অপার বিস্ময় এবং বিজ্ঞানের সূত্র প্রয়োগ করেই এটা করা হয়েছে। এটা আমরা সায়েন্স সিটিতে চলে এসেছি কলকাতার। আজকে হচ্ছে 10ই জুলাই 2022 খ্রিস্টাব্দ। আমাদের বাংলাদেশে আজকে ঈদুল আজহা পালিত হচ্ছে। সবাইকে আমার সাথে থাকুন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সায়েন্স সিটি কলকাতা থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন কলকাতার সায়েন্স সিটির ভিতরে একটা ঘূর্ণায়মান ঝর্ণার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই জলটা কৃত্রিমভাবে ঘোরানো হচ্ছে এবং এই জলের যে নান্দনিকতা আছে এটা আপনাদেরকে অবশ্যই বিমোহিত করবে। আমরা রয়েছি কলকাতার সায়েন্স সিটিতে। এটা দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর সেই দৃশ্য আপনারা উপভোগ করুন। সায়েন্স সিটি কলকাতা। বিশ্বের অনেক প্রাচীন সভ্যতায় সূর্যকে জগতের পিতা ও পৃথিবীকে জননীর আসন দেওয়া হতো। সুদূর উত্তরের এই দেশের মানুষও এই ভাবনাকেই মান্যতা দিত। প্রায় 10,000 বছর আগে তুষার যুগের শেষ বরফটুকু গলে যাওয়ার পর বল্গা হরিণের দল বরফহীন জমিতে চড়ে বেড়াত। খাদ্য ও পোশাকের যোগানের জন্য শিকারীরা উত্তর প্রান্ত পর্যন্ত তাদের পিছু দিত। কোন দেশের জাতীয় সীমানা জন্ম নেবার অনেক আগে ইউরোপের উত্তর মেরু অঞ্চলের স্যাপমি অঞ্চলে বসবাস করত সামি জাতি। এই অঞ্চল বিস্তৃত ছিল বর্তমানে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার উত্তর ভাগ জুড়ে। প্রথাগতভাবে স্যামি জাতি বিশ্বাস করত যে তারা সূর্যের বংশধর। বন্য বল্গা হরিণের দল সূর্যের কন্যার পাঠানো উপহার। সূর্যের পুত্র এই দেশে তার স্ত্রীর সঙ্গে একাত্ম হয়ে জন্ম দিয়েছেন গালা বার্থনিট অথবা শিকারী সন্তানদের। গালা বার্থনিটরা ছিল দক্ষ মুজ হরিণ শিকারী, যারা স্কিয়ের উদ্ভাবক। আর কৃতজ্ঞতা স্বরূপ স্যামিরা সেই শিকারীদের আজও আকাশের কালপুরুষ রাশির কোমর বন্ধে অমর করে রেখেছেন। আরসা মেজর রাশিতে ধনুক হাতে আজও তারা শিকার করে চলেছে। স্যামিরা এই পৌরাণিক মানুষজনেরই বংশধর। আসুন এই আকাশের নিচে জীবজগতের আরেকটু খোঁজ নিই। স্যামিরা ইউরোপের শেষ কিছু আদিবাসীদের একটি জাতি, যারা বল্গা হরিণ পালক এবং হাজার হাজার বছর যাবৎ
যাযাবরের মতো মেরু প্রদেশের বন্য পরিবেশে বসবাস করে। Mistä mielestäni historia, mielestäni maailmasat, mielestäni kulttuura ja mielestäni kieli. স্যামিদের আছে নিজস্ব ভাষা, ইতিহাস আর ঐতিহ্য, আছে সংস্কৃতি আর নিজের মতো করে পৃথিবীকে নিজেদের পরিচয় জানানোর পদ্ধতি। তাদের জীবনধারার সবকিছু আবর্তিত হয় বলগা হরিণকে কেন্দ্র করে। তাদের কাছে পশুদের গুরুত্ব সর্বাধিক। তাদের খাদ্য, তাদের শিশু, তাদের গল্প আর জীবনের স্পন্দন নিয়ন্ত্রণ করে বলগা হরিণ। সূর্য ও স্যামি জাতির মধ্যে বলগা হরিণ এবং লাইকান মিলিতভাবে এক গুরুত্বপূর্ণ শক্তির মাধ্যম। বলগা হরিণের খাদ্য লাইকান ও শ্যাওলা, আর স্যামিরা বাঁচার তাগিদে ভক্ষণ করে বলগা হরিণ। স্যামি সংস্কৃতিকে প্রভাবিত করেছে পৃথিবীর শীতলতম অক্ষাংশের দুরূহ ও যাযাবর জীবনযাপন। যে পরিমাণ সূর্যরশ্মি বিষুবরেখা অঞ্চল গ্রহণ করে, সেই একই পরিমাণ রশ্মি মেরু অঞ্চলের অপেক্ষাকৃত বৃহৎ অঞ্চলে এসে পড়ে। তাই বিশেষ কোনো মেরু অঞ্চলে সৌরশক্তি পৌঁছয় কম। এর অর্থ মেরু অঞ্চলের যত কাছে যে স্থান, সেই স্থান তত ঠান্ডা। কিন্তু সারা বছর মেরু অঞ্চলের তাপমাত্রা এতটা ঠান্ডা থাকার আরো কারণ আছে। যখন পৃথিবী সূর্যকে সারা বছর প্রদক্ষিণ করে, তখন তার ঋতু পরিবর্তন চলতে থাকে। পৃথিবীর ঝুঁকে থাকা অক্ষই ঋতুর জন্ম দিয়েছে। যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে কাত হয়ে থাকে, তখন সেই গোলার্ধে সৌরতাপও বাড়ে। সূর্যের কিরণ সরাসরি আঘাত করে সেই পৃষ্ঠতলকে, তাই সেখানে গ্রীষ্মকাল। 6 মাস পরে যখন উত্তর গোলার্ধ সূর্যের থেকে দূরে সরে যায়, তখন তার রশ্মি অপেক্ষাকৃত তীর্যক থাকে। তখন উত্তর গোলার্ধে আসে শীত আর দক্ষিণে গ্রীষ্মকাল। বিষুবরেখা অঞ্চলে সারা বছর দিনের দৈর্ঘ্যে বিশেষ কোনো ফারাক হয় না এবং 12 ঘন্টা স্থায়ী হয়, আর তারপর আসে 12 ঘন্টার রাত। সুমেরু বৃত্তের উত্তর ভাগে গ্রীষ্মের দীর্ঘ দিনমানে সূর্য কখনোই অস্তমিত হয় না, কিন্তু দক্ষিণায়নের সময় সূর্য দিগন্ত রেখার উপরে ওঠে না। ফলে সৌরশক্তির অনুপস্থিতি মেরু অঞ্চলে নিয়ে আসে দুঃসহ শীত। অনেক স্যামি অঞ্চলে শীতের সময় 2 মাস সূর্যের দেখা মেলে না এবং মধ্য গ্রীষ্মে আবার সে দেখা দেয় কিছুদিনের জন্য। তাই স্যামিদের জীবনে সূর্যের একটি বিশেষ স্থান আছে। যদিও সুমেরু প্রদেশের দৃশ্য মধ্যরাতের সূর্যালোকে স্নান করে, কিন্তু সেখানে সৌরশক্তির প্রতাপ আরো দক্ষিণ অঞ্চলের তুলনায় যৎসামান্য। পৃথিবীর ঋতু জাদুস্পর্শে সুমেরু অঞ্চল হয়ে ওঠে শীতল মরুভূমি, এবং সেই কারণ স্যামিদের জীবনধারাকে করে তুলেছে ভবঘুরে।
বংশ পরম্পরায় স্যামিরা বলগা হরিণের পিছনে ছুটে চলে। গ্রীষ্মের খাদ্য যোগানকারী সৈকত নিকটস্থ জমি থেকে শুরু করে শীতের চারণভূমি হয়ে তোমার দেখাই যায় না, আমি সামনে যেটা বলছি। দুই হাত ব্যবহার করো। সবাই খুব ভালো উপভোগ করছে। এটা হচ্ছে মোশন সিমুলেটর। এখানে বিনোদন পাচ্ছে। এর ভিতরে কি হবে? এটার ভিতরে বসে যে মানুষ বসাটার ভিতরে নাচাইতেছে, নাচেতে না ফুলে উঠছে, না নাচাইতেছে। একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়। লাগবে না? না, মাথা মোটা ঝিনঝিন করবে। বাচ্চারা খেলার ছলে ইতিহাস, ঐতিহ্য এবং ভূপ্রাকৃতিক গঠন সম্পর্কে জানতে পারছে। এই যে একটা ছোট বাচ্চা এটা অপারেট করতেছে। বাচ্চারা খেলার সাথে সাথে এটা হচ্ছে হিউম্যান ইভ্যালুয়েশন পার্ক।
সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে এখন ভারতীয় যে উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এখান থেকে এই খ্রিস্টপূর্ব 500 অব্দ থেকে বিভিন্ন ধরনের মুদ্রাগুলো দেখাবো। এই যে প্রথমে আমরা ক্লিক করলাম 500 থেকে 1 BC, মানে খ্রিস্টের জন্মের 500 বছর পূর্ব থেকে খ্রিস্টের জন্ম পর্যন্ত এই মুদ্রাগুলো আমাদের এখানে প্রচলিত ছিল। এরপর এখন আমরা দেখাবো 1 থেকে 500 CE পর্যন্ত মুদ্রাগুলো, আমাদের কি কি মুদ্রা ভারতবর্ষে প্রচলিত ছিল। এরপরে এখন আমরা দেখাবো 500 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের কি কি মুদ্রা প্রচলিত ছিল। এই মুদ্রাগুলো 500 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল আমাদের ভারতবর্ষে। তারপর এখন আমরা দেখাবো 1000 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত কোন মুদ্রাগুলো প্রচলিত ছিল। নিচে আপনাদের দেওয়া আছে। আর এই জাদুঘরটা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা খুবই আধুনিক। একটার উপরে টাচ করলে আপনি এই মুদ্রার মূল্যমান, শাসনকাল এবং কোথায় কোথায় প্রচলিত ছিল, কী কারণে এটা বিলুপ্ত হয়ে গেল, সব ডিটেলসে আপনার চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে 1500 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে কোন কোন মুদ্রাগুলো প্রচলিত ছিল সেইগুলো দেখি। এই দেখেন কোনার ভিতর রয়েছে, হ্যাঁ, নাসির শাহের সিলভার, মানে আপনার রূপার মুদ্রা, কাশ্মীরের মুদ্রা, মুঘল বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের মুদ্রা, এছাড়াও আরও বিভিন্ন মুঘল এম্পায়ার জাহাঙ্গীর রয়েছে, শিবাজির আমলের মুদ্রা আছে। হ্যাঁ, এরকম 2000 সাল পর্যন্ত ভারতবর্ষে প্রচলিত বিভিন্ন রাজা এবং বাদশাদের মুদ্রাগুলা আপনারা দেখতে পাচ্ছেন। সবাই এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, অনেকের জ্ঞানগুলা বাড়বে এবং এ সম্পর্কে আরও ভালো একটা ধারণা তৈরি হবে। আমরা আপনাদেরকে খ্রিস্টপূর্ব 500 শতাব্দী থেকে বর্তমান 2000 শতাব্দী পর্যন্ত বিভিন্ন ভারতবর্ষের রাজা বাদশাদের মুদ্রাগুলো দেখালাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন এবং আমাদের সাথে থাকেন। সম্রাট অশোকের আমলের শিলালিপি, এটা পাওয়া গেছে গুজরাটের গিরনারে পাওয়া গেছে। ভারতবর্ষের সম্রাট অশোকের আমলের শিলালিপিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সেই শিলালিপিগুলা দেখেন, এটা কিরকম ফ্রন্টে লেখা। অশোকের আমলের শিলালিপিগুলা, এটা আজ থেকে প্রায় 2400-2500 বছর পূর্বের লেখা, পাথর খোদাই করে লেখা শিলালিপি। সবাই দেখুন এবং সবাইকে ধন্যবাদ।
ডার্ক রাইডে প্রবেশ করেছি। ডার্ক রাইড আমরা ডার্क राइड ट्रेने उठेছি। 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। धीरे धीरे पृथ्वी शीतल होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए। इन गैसों ने बिजली की गरज और बादलों की गरज से मिलकर एमाइनो एसिड का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकीय जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट ने प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को मुक्त किया। वायुमंडल में ऑक्सीजन के स्तर निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकीय जीव का जन्म हुआ। इस क्रमिक विकास से ही ब्लैकबॉर्न, जेलीफिश, स्टारफिश, नॉटिलॉइड से सागर के किनारे वाले अंचल में पौधे फैलाने लगे। का नाम है डांटियोस्टस। लगभग 35 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म हुआ, जो बढ़ते गए और घने जंगलों में बदल गए। घूम, मकड़े, आदि पंखहीन पतंग एवं इक्तियोस्टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। आगे बाल की तरह एक अंग था जो ताप को नियंत्रित रखने में मदद करता था। सरीसृप की तरह ही एक अन्य स्तनपायी प्राणी साइनोनेथस इन दिनों काफी प्रभावशाली हो उठा था। इसकी विशेषताएं कुत्ते से बहुत मिलती थी। प्राय एक जाने वाले अधिकांश कोयले ही कछुआ और मगरमच्छों का जन्म लगभग 22 करोड़ वर्ष पहले इस धरती पर हुआ था। प्रथम स्तनपायी जीव मेगाजोस्ट्रोडन चूहे जैसे आकार का था। এগুলোর অ্যানিমেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। डायनासोर ने देखा था। ये घटना प्राय धरती के कोने कोने में फैल गए थे एवं जलवायु के अनुकूल खुद को ढाल दिया था। इनमें से कुछ तो गिलहरी की तरह हल्के फुल्के थे और कुछ 15 সায়েন্স সিটি আমরা যাচ্ছি ডার্ক রাইড। প্রাণী জগতের ইতিহাস এবং তাদের বিবর্তন নিয়ে খুব সুন্দর একটা স্থির চিত্র অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। कुछ 4 पैरों से चलते थे तो सियालोफाइसिस 2 पैर वाले डायनासोर थे। सरीसृप आकाश और सागर में भी छा गए थे। लियोसॉरस समुद्र में रहते थे। सबसे प्राचीन उड़न सरीसृप यूडीमोर्फोडॉन हवा में रहते थे। इन्हीं दिनों प्रथम पक्षी आर्कियोप्टेरॉक्स का क्रेटेशियस युग का प्रथम चरण तक डायनासोर के लिए स्वर्णिम युग रहा। जलवायु में नमी की मौजूद কি নান্দনিক
ভাবে চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে, যাতে মানুষ এবং বাচ্চারা সহজে শিখতে পারে। हलचल होने से ज्वाला आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां निर्मित हुई। स्पाइनोसॉरस की पीठ पर नौका के पाल की तरह एक अंक हुआ करता था, বিভিন্ন जिससे ধরনের वो अपनी প্রাগৈতিহাসিক এবং ডাইনোসরের যুগের বিভিন্ন প্রাণীগুলাকে স্বয়ংক্রিয়ভাবে মুভিং করা হয়েছে, যাতে মনে হচ্ছে এগুলো এখনো জীবন্ত আছে। तोड़ सकते थे। केवल 5 मीटर लंबे पंख वाले टेरोनोडो उड़ने एवं फिसलने में माहिर थे। सुनने में विचित्र लगे, पर अधिकांश डायनासोर जैसे कि ट्राइसेराटोप्स और एंकिलोसॉरस शाकाहारी थे। लॉरेंस और आइवारा के दो खंड महादेश के पास एवं समुद्री गर्भ के कठोर आवरण से रॉकीज एवं अन्य पर्वत श्रेणियां निर्मित हुई। চিল টাইম খুবই উপভোগ করছি, আমি আগে কখনো এরকম দেখিনি। परंतु नदियां सूखने लगी थी एवं जंगल कम होने लगे थे। যেন ছোটকালে দেখা জুরাসিক পার্কের দিকে ফিরে গেছি। से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ। वे तेजी से धरती पर बढ़ने लगे। इसी समय पहली बार धरती पर सांपों का जन्म हुआ। डायनासोर में सबसे भयंकर था टिरानोसॉरस रेक्स। भूस्थल पर इसका ही राज चलता था। यह प्राय 12 मीटर लंबा यानी 2 मंजिला मकान के आकार का था। इनके हमले से बचने के लिए शाकाहारी एंकिलोसॉरस अपनी पूंछ के मुद्गर का इस्तेमाल करते আমরা আসছি ডার্ক রাইড, ডাইনোসরদের শিখতে পারছি। वर्ष पहले ही विलुप्त हो চিল টাইম जिसके फलस्वरूप उत्पन्न धूल के विशाल मेघ ने हजारों वर्षों तक सूरज की किरणों को धरती पर पहुंचने से रोक दिया था। फलस्वरूप विशालकाय डायनासोर को पर्याप्त आहार नहीं मिला और वे भूख के कारण मर गए। भूस्थल पर स्तनपायी प्राणियों का आधिपत्य शुरू हुआ। उपलब्ध होने के कारण छोटे छोटे स्तनपायी प्राणी बड़े आकार में बदलते गए। इसी समय बड़े बड़े शब्द धरती पर नजर आने लगे। विश्व के कई हिस्से जंगल से हाथी के पूर्वज डायनोथेरियन और घोड़े के पूर्वज यूरोपिपस की उत्पत्ति हुई, जो आज लगभग 1 करोड़ वर्ष पहले हुआ। उस समय आदि मनुष्यों का भी आविर्भाव हुआ। जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से ढक गए थे, जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं, जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। रोएदार कैंडी में बैठा गया था। पुष्टगुंबद आकार की गुफा ग्लाइडोडॉन जैसे विशाल मानव योगी उन दिनों मौजूद थे। सेबरटूथ वाले बाल और विशाल सिंह वाले तीर जंगल की शान से আমরা ডার্ক রাইড দিচ্ছি ডাইনোসরের অনেক ইতিহাস সম্পর্কে, অজানা সম্পর্কে তথ্যবহুল একটা প্রদর্শন। और विशाल का स्तनपायी प्राणी धीरे धीरे विलुप्त होने लगे। तकनीक की भारतीय विरासत का इसकी बहुत पहले কলকাতার সায়েন্স সিটিতে একটা বৃষ্টি স্নাত বিকাল উপভোগ করতেছি। হচ্ছে কলকাতার সায়েন্স সিটি।